রমজান এলো রে রমজান এলো, রহমত এলো বরকত এলো, মাগফিরাতের সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্যগত অনুষ্ঠানে। রমজান মাস আমাদের মধ্যে আসছে এবং একদিন দুদিন করে রমজান মাস চলে যাচ্ছে। আমরা রমজান মাসে নিজেদেরকে কতটুকু পবিত্র করতে পারলাম, কতটুকু আমরা গুনাহ থেকে মাপ পেয়েছি। আসলে এই মাস আমাদের পবিত্র হওয়ার মাস, সংযমের মাস। আমরা কতটুকু বা সংযম করতে পেরেছি নিজেকে, কতটুকু শিক্ষা আমরা রোজার মাস থেকে নিতে পেরেছি, তা আমাদের নিজের জীবনের সাথে মিলিয়ে দেখা দরকার। রমজান মাসের কোনো একটি মুহূর্ত যেন আমাদের ইবাদত থেকে বঞ্চিত আমরা না হই, সেই জন্য যেন কোনো রকমের স্বাস্থ্যগত সমস্যা আমাদের এই ইবাদত পালন করার জন্য অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেই বিষয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। সেই বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। আসুন তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে আছেন ডাক্তার নুসরাত জাহান তুলি, মেডিকেল অফিসার, হামদর্দ, ঢাকা। আমার বাঁ দিকে আছেন ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রভাষক, হাকিম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা আসলে আমাদের অনেক সময় রোজাদার ভাইদেরকেও পীড়া দেয় বা অনেক সময় আমাদের অন্যান্য মারাত্মক ঝুঁকিপূর্ণ কিছু রোগের সৃষ্টি করে। সেই বিষয়টা হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার বর্তমান যুগে একটু বেশি বেশি শোনা যায়। বিভিন্ন রোগীদের পরীক্ষা নিরীক্ষা করতে আসলে, ক্লিনিকে আসলে তার ফ্যাটি লিভারের বিষয়টা আসে। ডাক্তার শাহাবুদ্দিন, আমাকে একটু বলবেন যে ফ্যাটি লিভার বিষয়টা কি এবং কেন হয়? ধন্যবাদ আপনাকে। আসলে ফ্যাটি লিভারটা হচ্ছে লিভারে, নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কি, লিভারে ফ্যাট জমা হওয়া। অর্থাৎ লিভারের মোট ওজনের 5% বেশি যদি ফ্যাট জমা হয় লিভারে, তাহলে আমরা একে বলবো ফ্যাটি লিভার। এটাই হচ্ছে মূলত ফ্যাটি লিভারটা সংজ্ঞা। এটা কিভাবে সৃষ্টি হয়? এটা কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ কারণ তো অনেক কারণই আছে, তবে কারণগুলোকে আমরা দুই ভাগে পেয়ে থাকি। এর মধ্যে অ্যালকোহলিক কজ এবং হচ্ছে নন অ্যালকোহলিক। যেটা অ্যালকোহলিক কারণটা হচ্ছে বর্তমানে পশ্চিমা বিশ্বগুলোতে এটার প্রভাব বেশি। আমাদের দেশে যদিও অ্যালকোহলের ট্রেডিশন তুলনামূলকভাবে কম, কিন্তু এখন আগের চেয়ে মোটামুটি বাড়ছে আর কি। সেই ক্ষেত্রে আমাদের দেশে অ্যালকোহলিকের প্রভাবটা কম থাকার কারণে এই রোগীর সংখ্যাও কম। কিন্তু বহির্বিশ্বে বর্তমানে অ্যালকোহলের কারণে অনেক রোগী এরকম ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে। আর আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নন অ্যালকোহলিক কারণগুলো। এর মধ্যে অন্যতম আমি বলবো হচ্ছে ডায়াবেটিস টাইপ 2। এটা যাদের থাকে তাদের 50%-এরই ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে। তারপরে আমি বলবো এখানে অবিসিটি, তারপর সেডেন্টারি লাইফস্টাইল, যেটা আয়েসি জীবনযাপন, যাদের দৈহিক অ্যাক্টিভিটি কম, শারীরিক অ্যাক্টিভিটি কম, তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স থাকে। তারপরে আমি বলবো হচ্ছে বর্তমানে আমাদের দেশে আরো একটা সংস্কৃতি চালু হচ্ছে, ফাস্টফুড সংস্কৃতি। এটা খুবই একটা মারাত্মক জিনিস, যেটা আমরা আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনের দিকে ঝাঁকে ইয়াং জেনারেশন ফাস্টফুডের দিকে আমরা আকৃষ্ট হচ্ছি। আসলে এটা আমরা দিন দিন যেভাবে এই সংস্কৃতির দিকে যাচ্ছি, তাতে ভবিষ্যতে আমার মনে হয় বহির্বিশ্বে যেমন অ্যালকোহলের কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে, আমাদের দেশে মূলত এই ফাস্টফুডের কারণে হয়তো বা সবচেয়ে বেশি এটা হয়ে থাকবে। তারপর আরো অনেক কারণের মধ্যে হচ্ছে হেপাটাইটিস সি। হেপাটাইটিস তো আমরা জানি যে অনেকগুলো কারণে হয়, তার মধ্যে হেপাটাইটিস সি এর কারণে ফ্যাটি লিভার হতে পারে। ডাক্তার নুসরাত জাহান, ফ্যাটি লিভার হলে তার কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে? কিভাবে আমরা বুঝতে পারবো যে আসলে ফ্যাটি লিভারের মতো রোগে আক্রান্ত হতে যাচ্ছে? একটু বলুন। ধন্যবাদ আপনাকে। তো ভাইয়া তো প্রথমেই বলে দিলেন যে হচ্ছে ফ্যাটি লিভারকে মূলত আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক। অ্যালকোহলিক হলে সে তো এমনিতেই অ্যালকোহলিক, এমনিতেই অন্যান্য সাইন সিমটমের সাথে থাকবে, তো খুব একটা বেশি বোঝা যাবে না। কিন্তু নন অ্যালকোহলিকের ক্ষেত্রে যেমন আপনার পেট ফাঁপা থাকবে, পেটে একটা অস্বস্তি বোধ হবে, অরুচি থাকবে, তারপর সে অবসাদগ্রস্ত থাকবে। তারপরে লিভারের চর্বির পরিমাণ যদি এক্সেস হয়ে যায়, মানে খুব বেশি বেড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার লিভার ইনফ্লামেশন, যেটা মানে প্রদাহ তৈরি হবে লিভারে, তখন আপনার শোথ হতে পারে বা ইডিমা যেটা। তারপরে অ্যাসাইটিস বা পেটে পানি জমা, এই ধরনের লক্ষণগুলোও দেখা যাবে। আর এছাড়াও আরো কিছু ব্যাপার আছে, যে আমাদের রক্তে যখন হচ্ছে কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে যায়, টোটাল কোলেস্টেরল বা, তখনও কিন্তু হচ্ছে আমরা এই ফ্যাটি লিভারের ইয়াটা পাই, মানে ফ্যাটি লিভার যে রোগটা সেটা দেখতে পাই। হ্যাঁ,
রক্তে কিন্তু ট্রাইগ্লিসারাইড যেটা ওটার পরিমাণটা বেড়ে গেলেও আমরা কিন্তু এটা দেখতে পাই। তো এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মানে কিছু কিছু সময় দেখা যায় যে আমাদের যখন কিনা লিভারে চর্বির পরিমাণ অত্যাধিক বেড়ে যায় তখন কিন্তু দ্রুত ওজনটাও হ্রাস পায়, এটাও একটা লক্ষণ হিসেবে দেখা যায়। আবার প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রেও কিন্তু ফ্যাটি লিভার একটা মানে রেয়ার, তারপরেও কিন্তু এটা দেখা যায় মানে প্রেগন্যান্সিতে, গর্ভাবস্থায়। তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে বমি বমি ভাব এবং বমি এটা প্রচন্ড পরিমাণে হতে পারে, এবং এটা প্রেগনেন্ট উইমেন মানে প্রেগনেন্সিতে লাইফ থ্রেটেনিং ব্যাপারটা, তার জীবন সংহারীও হতে পারে। জি জি অবশ্যই। তো সেই ক্ষেত্রে হচ্ছে তার প্রেগন্যান্সিতে তার উপরের দিকে ডান সাইডের পেটেও ব্যথা হবে এবং অস্বস্তি তো থাকবেই। ক্ষেত্রে দেখা যায় যে আসলে ওই তার অ্যাসিডিটিটা, হাইপার অ্যাসিডিটি এত বেশি হয় যেটা কোনো কিছুতে নিয়ন্ত্রণে আসতে চায় না। কারণ নন অ্যালকোহলিকের ক্ষেত্রে যে দেখা যায় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা, এই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যদি আমরা ট্রিটমেন্ট না করাই আস্তে আস্তে কিন্তু তার হচ্ছে লিভার ফাংশনটা ড্যামেজ হতে থাকে। এবং অ্যালকোহলিকের ক্ষেত্রে যদি আমরা ট্রিটমেন্টটা না করাই, দ্রুত যদি আমরা মানে সচেতন না হই, তাহলে কিন্তু তার লিভার সিরোসিসের দিকে যেতে থাকে। জি ধন্যবাদ আপনাকে। আমি আসলে কমপ্লিকেশন গুলি শুনবো ডাক্তার শাহাবুদ্দিন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে উনি যা বলতে চাচ্ছিলেন যে ফ্যাটি লিভার থেকে আর কি কি কমপ্লিকেশন আর কি কি রোগ সৃষ্টি হতে পারে যদি সঠিক চিকিৎসা না হয়। কমপ্লিকেশন বলার আগে আমি আর দুটি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে চিকিৎসা বিশেষ করে অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহল সেবন বাদ দিলেই কিন্তু তারা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসে। কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা, এটা কিন্তু খুবই মারাত্মক। কারণ হচ্ছে এটা পুরো লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, সবকিছুই তার মানে চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে কমপ্লিকেশন আসলে মারাত্মক কমপ্লিকেশন, সের মধ্যে লিভার সিরোসিস অন্যতম। এখানে লিভার সিরোসিস হয়ে থাকে, তারপরে স্টেজে যায় এটা ক্যান্সারের দিকে। একটা ব্যাপার হচ্ছে কি যে এটা নরমালি বলে দেয়া আছে যে আপনি যখন ফিল করতে পারলেন বা এক্সামিনেশনে আসলো যে আপনার ফ্যাটি লিভার, তখন যদি আপনি 6 সপ্তাহ অ্যালকোহলিক বেভারেজ বাদ দিতে পারেন তাহলে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। এটা কিন্তু একটা রিভার্সিবল ডিজিজ, মানে আমরা আমাদের অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতে পারি। জি 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 ধন্যবাদ। তাহলে আপনি যেটা বলতেছিলেন যে আসলে এটা হেপাটাইটিসের একটা সূত্রপাত, হ্যাঁ, মানে এটা ওয়ান কাইন্ডস অফ হেপাটাইটিস। তো এই ক্ষেত্রে আপনার অনেক কমপ্লিকেশন আপনি বলছেন, তো সেই ক্ষেত্রে আপনি প্রিভেন্টিভ ফ্যাক্টর হিসেবে কি মনে করছেন? প্রিভেন্টিভ ফ্যাক্টর, এই রোগটাকে কিন্তু আগ্নেয়গিরির সুপ্ত অবস্থা বলা হয়, অর্থাৎ কখন অগ্নুৎপাত শুরু হবে এটা জানা যায় না, অর্থাৎ এই রোগটা সহজে ধরা পড়ে না। আর যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো কিন্তু ফ্যাটি লিভারের লক্ষণ না, অন্যান্য লক্ষণের সাথে, যে কারণে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে তার ফ্যাটি লিভার হয়েছে। শুধুমাত্র কোনো কারণে যদি তার আল্ট্রাসোনোগ্রাম করা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে ইনলার্জমেন্ট, তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে তার হয়তো বা ফ্যাটি লিভার হয়েছে। তারপরে কয়েকটা টেস্ট আছে, এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে কি অভ্যাসের কারণে, অভ্যাসের মাধ্যমে আমরা এটা থেকে বাঁচতে পারি? এই ক্ষেত্রে অবশ্যই তাকে তৈলাক্ত চর্বিযুক্ত খাবার বন্ধ করতে হবে। তারপর হচ্ছে সহজপাচ্য খাবারগুলা খেতে হবে। তারপর হচ্ছে কিছু ঔষধ আছে দীর্ঘদিন খেলে, এটা হতে পারে স্টেরয়েড জাতীয়, কর্টিকোস্টেরয়েড আছে, এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো যদি কেউ সেবন করে সেই ক্ষেত্রে তার এই ওষুধ বন্ধ রাখতে হবে। এটার কারণে হতে পারে যে এটা বন্ধ রাখতে হবে। আর আমাদের যে ফাস্ট ফুড আছে এদিকে যাওয়া যাবে না, এটা বন্ধ রাখতে হবে। সহজপাচ্য খাবারগুলা খেতে হবে যাতে ফ্যাট রিডিউস হয়। ওজন যদি বডির বেশি থাকে ওজন কমাতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কেউ খুব দ্রুত অল্প সময়ে ওজন কমাতে চায়, এটা কিন্তু খুবই মারাত্মক অবস্থা ধারণ করে, এটা করা যাবে না। এটা করলে ফ্যাটি লিভার কখনো উপকারে আসবে না ফ্যাটি লিভারের, যেই কারণে ক্রমান্বয়ে সময় নিয়ে বডির ওয়েট কমাইতে হবে। এভাবে মূলত আমরা এটাকে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার নুসরাত জাহান আতুলি, আপনি বলতেছিলেন যে ফ্যাটি লিভারের আপনার কাদের আক্রান্ত হয় এরকম বিষয়গুলি আপনি বলতেছিলেন, যে এই ব্যাপারে আসলে আপনি আরেকটু খুলে বলবেন যে রিস্ক ফ্যাক্টরে কারা আছে? রিস্ক ফ্যাক্টরে আসলে যারা হচ্ছে স্থূল বা অবিসিটিতে আক্রান্ত যারা খুব দ্রুত ওজন কমাতে যাচ্ছে, যেটা আপনি মাত্র বললেন ভাইয়া। তারপরে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা, এরপরে হচ্ছে প্রেগন্যান্সিতে একটা ঝুঁকি থাকে, তারপরে হচ্ছে আপনার বংশগত একটা কারণও এই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ফ্যাটি লিভারটা দেখা যায় যে অন্য কোনো কারণ ফাইন্ড আউট করতে না পারলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বংশগত কিছু কারণ আসলে চলে আসছে। তারপরে যাদের হচ্ছে রক্তে চর্বির পরিমাণটা বেশি আছে, সেটা ট্রাইগ্লিসারাইড বা টোটাল কোলেস্টেরল যেটাই হোক না কেন,
তাদের এর ঝুঁকিটা বেশি থাকে। ধন্যবাদ আপনাকে। আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আবার শুনবো, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। যাওয়া যাক মূল আলোচনায়। জি ডাক্তার শাহাবুদ্দিন, তো একটু আমাকে খুলে বলবেন যে রোজার মাসে আমরা যে রোজা থাকি, এই রোজা থাকার মাধ্যমে ফ্যাটি লিভার রোগীদের কোনো উপকার বা তাদের কোনো এটা রোজার মধ্যে তাদের সাথে আচরণটা কিরকম হবে, তারা কোনো উপকৃত হতে পারে কিনা? রোজা থাকার কারণে ফ্যাটি লিভারের অবশ্যই অনেক ভালো উপকারে আসবে। কারণ হচ্ছে সারাদিন আমরা অনেক কিছুই খেতে পাচ্ছি না, এই ক্ষেত্রে লিভারে সঞ্চিত যে আমাদের খাবারগুলো আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, তারপর গ্লুকোজ আছে, প্রোটিন আছে, এই জিনিসগুলো আমাদের শরীরে সারা দিনে লিভার থেকে ভেঙে এগুলো আমাদের অভাব পূরণ করতেছে। এই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ রোজা একটা বেশ গুরুত্ব রাখে। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইফতারের ব্যাপারটা। আমরা ইফতারের সময় হঠাৎ করে প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার খেয়ে ফেলি, যদিও এগুলো খুবই মুখরোচক সুস্বাদু, কিন্তু আসলে এগুলো অ্যাভয়েড করা উচিত। সেই ক্ষেত্রে কিন্তু লিভার ডিজিজে কোনো কাজে আসবে না। সারাদিন যেটুকু আমার খরচ হলো তার চেয়ে বেশি আবার আমরা সন্ধ্যার দিকে ইফতারের সময় নিয়ে নিচ্ছি, এটা করা কখনোই ঠিক হবে না। এই ক্ষেত্রে ইফতারের সময় আমরা একটা জিনিস ফলো করতে পারি, সেটা হচ্ছে যে অল্প পরিমাণে ইফতার করতে পারি। এক্ষেত্রে টক দই এবং চিরা খেতে পারি আমরা, কারণ আমরা সবাই জানি যে টক দই কিন্তু ফ্যাট কমায়। এই ক্ষেত্রে টক দই এবং চিরা এই দুইটা দিয়ে আমরা ইফতার করতে পারি। এই ক্ষেত্রে আমরা তৈলাক্ত খাবার, তারপরে এর সাথে বিভিন্ন বিশেষ করে আমরা শরবতে প্রচুর পরিমাণ চিনি ব্যবহার করি, এই জিনিসটাও অ্যাভয়েড করতে পারি। করলে আমাদের মোটামুটি সারাদিন যে রোজা থাকার কারণে আমাদের যে উপকারটা, এটা কাজে লাগবে। কিন্তু যদি এটা না করি, এই উপকারটা আমাদের কাজে আসবে না। জি, আপনি খুব একটা সুন্দর কথা বললেন যে আসলে আমরা এই দীর্ঘ 11 মাস যে প্র্যাকটিসটা করে থাকি, যে আমরা আসলে প্রতিনিয়ত ক্ষুধার উদ্রেক হওয়ার সাথে সাথে আমরা আবার কার্বোহাইড্রেট গ্রহণ করলে যতক্ষণ বডিতে আপনার কার্বোহাইড্রেট থাকে বা কোনো প্রোটিন থাকে, ততক্ষণ কিন্তু চর্বিকে কখনো বডির কাজে লাগে না, চর্বি বার্ন হয় না। তাহলে আমরা যখনই খিদে লাগছে আবার নিচ্ছি, খাবার গ্রহণ করছি, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা প্রোটিন নিচ্ছি, প্রোটিন কার্বোহাইড্রেট খরচ হচ্ছে, কিন্তু চর্বি কিন্তু সব স্টক হচ্ছে। আর এই চর্বিগুলো স্টক হয়ে আপনারা বলতেছিলেন যে ব্লাডে এটা বেড়ে যায়, তারপরে ফ্যাটি লিভার তৈরি করতে পারে। এবার আমি যাচ্ছি ডাক্তার নুসরাত জাহান তুলি, আপনি বলবেন যে যেরকমটি বলতেছিলেন যে আসলে যদি কারো ফ্যাটি লিভার বা লিভারের সমস্ত ডিজিজ হয়ে যায় বা এই ধরনের কোনো একটা সমস্যা সে ভোগে, তাহলে তার খাদ্যাভ্যাস কিরকম হওয়া উচিত? ফ্যাটি লিভারটা কেন হয় সেটা তো আমরা শুনেছি, যে কোনো কারণে যদি হচ্ছে আমাদের শরীর অনেক বেশি চর্বি উৎপাদন করে, এটা একটা কারণ। এবং আরেকটা হচ্ছে লিভারের যে কোষগুলো আছে সে যদি খুব দ্রুত এগুলোকে ভাঙতে না পারে, এটা আমাদের লিভার সেলের একটা কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ, তখনই কিন্তু চর্বিটা আসলে জমতে থাকে। তো ভাইয়া যেই রকম বললেন যে রোজায় কিন্তু এটা আসলে আমরা অনেকটাই যদি হচ্ছে সতর্ক থাকি, এটা কিন্তু এই রোগ থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার একটা সুযোগ আমাদের এটা থেকে বাঁচার। তো খাবারের ক্ষেত্রে তো এটা কিন্তু আমাদের অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে আমরা এই রোগটা থেকে যেহেতু আমরা আবার পূর্বের অবস্থায় আসতে পারি, সুস্থতায় ফিরতে পারি। তো দেখা যায় যে হচ্ছে আমাদের ডায়েট প্ল্যানটা অবশ্যই সবার আগে করে নেওয়া উচিত একদম সুন্দরভাবে। যে রোজায় যেহেতু সারাদিন রোজা থাকার পরে আমরা যদি সন্ধ্যায়, যেমন ফলের কথা বললেন ভাইয়া, ফলের মধ্যে যেমন ধরেন কলা, এটা কিন্তু আমাদের লিভারকে পরিষ্কার করছে। তারপরে হচ্ছে সাইট্রিক ফ্রুটস, এগুলো তো আমাদের এমনিতেই হচ্ছে ইমিউনিটি পাওয়ারও বাড়াচ্ছে, পাশাপাশি আপনার লিভারকে কাজ করার ক্ষমতাও সে বাড়াতে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসছি। হ্যাঁ ডাক্তার শাহাবুদ্দিন, আপনার কাছে আপনি জানতে চাচ্ছি কোনো ভেষজের মাধ্যমে মানে এইটার থেকে আমরা কি পরিত্রাণ পাইতে পারি কিনা, সেগুলি আপনি একটু বলুন। হ্যাঁ, আসলে ভেষজের কথা বলতে গেলে আমাদের ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিনের কথা আসে, অর্থাৎ এখানে অনেক ভেষজই আছে যেগুলো লিভারের উপরে কাজ করে। ভেষজের ক্ষেত্রে আমি তবে লিভারের উপরে কাজ করে ঠিক আছে, কিন্তু আসলে এগুলো ইনডাইরেক্টলি মানে ফ্যাটি লিভারের ক্ষেত্রে ইনডাইরেক্টলি কাজ করে। যেমন আমরা বলতে পারি যে রসুন, যেটা আমরা জানি যে হার্বাল জগতে অ্যান্টিবায়োটিক বলা হয়, রসুনটা কিন্তু আমাদের ফ্যাট কমাতে সহায়তা করে। রসুন আমরা জানি রসুনের মধ্যে আছে অ্যালিসিন নামে এক ধরনের রাসায়নিক, যেটা এই ব্লাডের থেকে ফ্যাট কমাইতে সহায়তা করে।
তারপরে মাকো আছে, মাকো লিভারকে পরিষ্কার করে এবং লিভার সেলের অ্যাক্টিভিটি বাড়ায়। এগুলো অ্যাক্টিভিটি বাড়ানোর কারণে লিভার কাজ স্বাভাবিকভাবে করতে পারে। যেরকম আপনার সাইট্রাইট ওরা ভিটামিন সি জাতীয়, হ্যাঁ এগুলি, হ্যাঁ আমাদের যে টক ফলগুলো, আমরা সাধারণত সাইট্রাস ফ্রুট বলতে টক ফলগুলোকে বোঝাচ্ছে, যেরকম আমলকি আছে, তারপর লেবু আছে, তারপর সিজনাল বিভিন্ন ধরনের কাঁচা ফলগুলো যে এগুলাও সাইট্রাস ফুড হিসেবে ধরা হয়। তো আপনি বলছিলেন আপনারা সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, অ্যান্টিঅক্সিডেন্ট, পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু মোটামুটি সবকিছুই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, মোটামুটি এটা ভেষজের সবচেয়ে বড় গুণ। যে এই ক্ষেত্রে যে সাইট্রাস ফুডগুলো, সাইট্রাস ফুড কিন্তু লিভার থেকে যে টক্সিক পদার্থগুলো এগুলো এক্সক্রিয়েট করে, প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সাইট্রাস ফুডের ক্ষেত্রে সাইট্রাস ফুড চলবে। তারপরে ডাইউরেটিক, এটা কিন্তু ডাইউরেটিক হিসেবেও কাজ করে, যে কারণে আমাদের বডি থেকে খুব সহজেই এই ফ্যাট ভেঙে এক্সক্রিয়েট করতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার নুসরাত জাহান তুলি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই ব্যাপারে লিভার ডিজিজ, ফ্যাটি লিভার হলে বা হেপাটাইটিস এই জাতীয় কিছু হলে আপনার হামদর্দে কি কি মেডিসিন আছে, কি মেডিসিনের আওতায় আমরা যেতে পারি? আচ্ছা, তো হামদর্দে ফ্যাটি লিভারের জন্য বেশ কিছু আসলে কার্যকরী মেডিসিনই আছে। তো ভাইয়া যেরকম বললেন যে রসুনের কথা, আমাদের কিন্তু এটা গার্লিক ট্যাবলেটই আছে, যেটা আলিশা ট্যাবলেট, আলিশা নামে। এটা অত্যন্ত বৈজ্ঞানিকভাবে এটাকে মানে ডোজেস ফর্ম করা আছে। হ্যাঁ, আলিশাটা মানে এটা তো খুবই মানে চর্বি ভাঙার জন্য মানে এক নাম্বার মেডিসিন, যে এটা কিন্তু আপনি অবিসিটির জন্যও খেতে পারছেন, আর লিভারের চর্বি ভাঙার জন্য আলিশাটা আপনাকে রাখতেই হবে মাস্ট। তারপরে লিভারের প্রদাহ তো হতেই পারে, এটা তো আমরা বললাম যে কমপ্লিকেশনে আসতেই পারে প্রদাহ, এই ক্ষেত্রে আর কে মাকো আছে আমাদের। তারপর আমাদের সিরাপ ইকটার্ন আছে। তারপর আমাদের এটা সাধারণত কিভাবে রোজার মধ্যে খাওয়া যেতে পারে, একটু ডোজেস ফর্ম সহ একটু বলুন। আচ্ছা, ট্যাবলেট আলিশা যেটা, সেটা হচ্ছে আমরা 2 ট্যাবলেট করে ভরা পেটে ইফতারের পর এবং সেহরির পর এটা দিব। আর মাকো হচ্ছে 4 চামচ হচ্ছে ভরা পেটে ইফতারের পর এবং সেহরির পরে। তারপরে আমাদের মিল্ক থিসেলের একটা ক্যাপসুল আছে, যেটা হচ্ছে ক্যাপসুল লিভেক। তো এটা হচ্ছে ক্যাপসুল লিভেককে কিন্তু বলা হয় যখন আপনার লিভার ফেইলিওর হবে, তখনও যদি আপনি ক্যাপসুল লিভেক সেবন করেন তখনও আপনি বেনিফিটেড হবেন, লিভার সেলগুলো আবার রিজেনারেট করবে। লিভারের যে কোনো ক্ষেত্রে লিভারটা একটা যোগান্তকারী মেডিসিন। হ্যাঁ, সিভিয়ারিটির উপরে অবশ্যই ডিপেন্ড করে। প্রাথমিক পর্যায়ে হলে আপনি 1 ক্যাপসুল 2 বার দিতে পারেন, ইফতারের পরে এবং সেহরির পরে। তারপর আপনার সোফোভ জিগার যেটা, এটা একটা আছে আমাদের মেডিসিন পাউডার ফর্মে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শাহাবুদ্দিন। যে আপনি একটু মেডিসিন বিষয়ে আলোচনা করবেন। লিভারের যেহেতু ফ্যাটি লিভার সংক্রান্ত এবং সাথে দেহের চর্বি, কোলেস্টেরল সংক্রান্ত একটা বিষয়, এটার সাথে সম্পৃক্ত, এই ব্যাপারে কি কি মেডিসিন আপনি? আসলে এই ক্ষেত্রে শুধু মেডিসিনের উপর নির্ভর করা ঠিক হবে না, কারণ লাইফস্টাইল চেঞ্জ একটা বড় বিষয় এখানে, এবং শারীরিক অ্যাক্টিভিটি আমাদের কাজ করতে হবে, যেখানে আমাদের প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন কাজ করতে, এই ধরনের কাজগুলো করতে। যেমন আমরা সকালে হাঁটি, যারা বিশেষ করে আমরা সেডেন্টারি আইসি জীবনযাপন করি, তাদের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি লাইফস্টাইল তৈলাক্ত খাবার বন্ধ করতে হবে, সব ধরনেরই খাবার। তারপরে তাকে প্রচুর পরিশ্রম করতে হবে। যারা বিভিন্ন ধরনের দীর্ঘক্ষণ জব করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হাঁটা, সকালে যে হাঁটা, সেটা কন্টিনিউ করতে হবে। এর সাথে ওষুধ সেবন শুরু করতে হবে। ওষুধের ক্ষেত্রে যেমন ক্যাপসুল লিভেক আসলে যুগান্তকারী একটা মেডিসিন, এটা লিভার সেলকে রিজেনারেট করতে সক্ষম। এটা কিন্তু হার্বাল মেডিসিন, এটা ইউনানি এবং আয়ুর্বেদ না, এটা হচ্ছে হার্বাল মেডিসিন। এটা হচ্ছে লিভার সেলকে রিজেনারেট করে। এটা সারা বিশ্বে, মিল্ক থিসেল হচ্ছে এটা মূলত সারা বিশ্বেই কিন্তু এটা এই লিভারের ওষুধ হিসেবে খুবই একটা সুনাম অর্জনকারী ওষুধ। এটা হামদর্দে ক্যাপসুল লিভেক হিসেবে মার্কেটিং হচ্ছে, যেটা খুব। জি ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে আসছে। আপনাদের দুজনকে স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম গুরুত্বপূর্ণ বিষয়ে, লিভার বিষয়ে। এই ব্যাপারে আমাদের এই পরামর্শ এবং এই আলোচনা যদি আপনাদের সামান্য উপকারে আসে, তাহলে আমাদের অনুষ্ঠান সার্থক। আজকের মতো এখানেই শেষ করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রমজান এলো রে, রমজান এলো, রহমত এলো, বরকত এলো, মাগফিরাতের সুযোগ এলো।